नंदन्तु सर्वभूतानि स्निहन्तु विजनेष्वपि स्वस्तियस्तु सर्वभूतेषु निरातंकानि सन्तु च शिवमस्तु द्विजातीनां प्रीतिरस्तु परस्परं समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणाम्। असाधारण सुंदर একটি সর্বজনীন প্রার্থনা মন্ত্র। এই প্রার্থনা আমাদের জীবনে বাংময় হলে, সত্য হলে, বাস্তবায়িত হলে জীবন যে মধুময় হয়, ধন্য হয়, কৃতকৃতার্থ হয়, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য প্রথমেই আমি এই সর্বজনীন প্রার্থনা মন্ত্রটি সকলের কল্যাণের জন্য উচ্চারণ করলাম। কি প্রার্থনা করলাম, প্রতিটি শব্দ আমাদের অনুভবে এই সময় নিয়ে আসব, কারণ এই সময়টা কোনো মূল্যেই আমি আপনি আর আমার আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবো না, যে সময়টা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। কি প্রার্থনা করেছি? নন্দন্তু সর্বভূতানি। ভূত মানে ভূত প্রেত নয়, এখানে ভূতানি মানে সমস্ত প্রাণী যেন আনন্দ লাভ করে। নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি। বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নেহ করে বা ভালোবাসে। তা না হলে এখন মাস্ক এসছে, মাস্ক আসার আগে, করোনার আগেই আমরা অনেক সময় একটা মুখোশ পরে বেরোতাম, সবার সামনে আমি খুব ভালো সেজে বেরোতাম, কিন্তু সুযোগ পেলে পেছন থেকে ছুরি মেরেছি, এমন এখনও ঘটছে, তাই না? আমাদের পূর্বপুরুষরা প্রার্থনা করে রেখেছেন এরকম যেন না হয়। ভালো মানুষের মুখোশ পরে বেরু আর পেছন থেকে ছোড়া মারব, যখন কেউ দেখতে পাবে না তখন আমার একটা বিকৃত রূপ বেরোবে। পুলিশ আছে, আমি ভালো আছি, পুলিশ না থাকলেই চুরি করছি, ডাকাতি করছি, এরকমটা যেন না হয়। কি অসাধারণ সুন্দর প্রার্থনা। নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি। বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নেহ করি, সেখানে যেন হিংসা, হত্যা ঘটনা না ঘটে। স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তিয়স্তু সর্বভূতেষু। সব প্রাণীর যেন স্বস্তি হয়। এখানে যত ভালো আলোচনা হোক, গান হোক, বক্তৃতা হোক, কোনো একজনও যদি অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল, আমাদের সেই আলোচনার দিকে মন থাকবে না। একজন যার জীবনে অস্বস্তি এসছে, অসুবিধে এসছে, তার দিকে মন চলে যাবে। এই মানুষটির কোনো ক্ষতি হচ্ছে না তো। সেজন্য প্রত্যেকের স্বস্তি সুনিশ্চিত করতে হবে, একজনও অস্বস্তিতে থাকলে হবে। স্বস্তিয়স্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ। কেউ যেন জগতে আতঙ্কিত বোধ না করেন। আতঙ্কবাদ এখনকার দিনের একটি বড় সমস্যা, টেরোরিজম। না, ভয় ভীতির পরিবেশ যেন না থাকে আমাদের সমাজে। নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম। দ্বিজাতি হচ্ছে ব্রাহ্মণ, শিবম মানে মঙ্গল, ব্রাহ্মণদের মঙ্গল যেন হয়। ব্রাহ্মণ মানে পৈতেওয়ালা ব্রাহ্মণ, পৈতে দিলেই ব্রাহ্মণ হয় না। যে কোনো দেশে, যে কোনো ধর্মে যারা সংযত জীবনযাপন করেন তারাই প্রকৃত ব্রাহ্মণ, তারাই প্রকৃত আসলে মহাজন। এই মহাজনেরা, মহাজ্ঞানী মহাজনেরা যেন ভালো থাকেন। সেই যে বিখ্যাত কবিতা, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে এসিও কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। কি অসাধারণ সুন্দর কথা বলা হয়েছে। শিবমস্তু, এই ছোট্ট কথার মধ্যে এত বড় ব্যাখ্যা এর মধ্যে লুকিয়ে আছে। সংস্কৃত ভাষা কি অসাধারণ, একটি শব্দ তার কত গভীর অর্থ সেটি বহন করে চলেছে। আমরা সেগুলো সম্বন্ধে সচেতন নই বলে এটিকে মৃত ভাষা, আরও নানান অকথা কুকথা দিয়ে সেটিকে আবৃত করছি, কলঙ্ক আরোপ করছি একরকম।
শিবমস্তু দ্বিজাতীনাম। শিব মানে মঙ্গল, দ্বিজাতি মানে ব্রাহ্মণ। আসলে হচ্ছে ব্রাহ্মণ মানে যারা সংযত জীবন যাপন করেন। যে কোনো দেশে, যে কোনো মহাদেশে, যে কোনো ধর্মে এরা রয়েছে। নজরুলের কবিতা সম্বন্ধে বলতে পারি, বলে হচ্ছে আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির, বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতা, পিতামহ। এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাঁদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একবার যদি এই মহামানবদের আবির্ভাব এ বিশ্বভুবনে ঘটে থাকে, এটা নিশ্চিত আরও আগামী দিনগুলোতেও এই ধরনের মহামানবেরা আসতে পারেন এবং বর্তমানেও আসতে পারেন। এবং তারা যে আমার আপনার মধ্যে এসে নেই, কে বলতে পারে? এই আশা নিয়ে কিন্তু আমরা বাঁচব। আমার আপনার মধ্যে সেই মহামানবদের মানবিকতার বিকাশ ঘটতে পারে। কি অসাধারণ! শিবমস্তু দ্বিজাতীনাম, যারা মহামানব তারা যেন ভালো থাকেন। কারণ আমাদের ক্ষুদ্র সাধারণ মানুষের স্খলন পতন হবে। আমাদের যখন স্খলন পতন হবে তখন আমরা কাদের অনুসরণ করব? যদি এই মহাজ্ঞানী মহাজনেরা বিলুপ্ত হয়ে যান বিশ্বব্রহ্মাণ্ড থেকে। সে অসাধারণ সুন্দর শিবমস্তু দ্বিজাতীনাম, এই ভালো মানুষেরা যেন ভালো থাকেন। প্রীতিরস্তু পরস্পরম, আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুঁড়ে ঘরে। প্রীতিরস্তু পরস্পরম। সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমস্ত বর্ণের মানুষের জীবনে যেন সমৃদ্ধি আসে। কাউকে যেন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হতে না হয়। শুধু আমি আপনি বড়লোক হলাম, আমি আপনি বড়লোক হলে সেই যে সমৃদ্ধি, এর যে সুফল আমি আপনি ভোগ করতে পারবো না। পাশের মানুষটা যদি খেতে না পান, তার ধৈর্যের বাঁধ একদিন ভাঙবে। আমার আপনার ঘরে প্রচুর সম্পদ, প্রচুর খাদ্য, তারা খেতে পারছে না, তারা উপবাসী, তারা যন্ত্রণাবিদ্ধ, তাদের ধৈর্যের বাঁধ ভাঙবে এবং আমাদের আপনাদের যাদের সম্পদ আছে তাদের বাড়িতে আক্রমণ করবে, লুণ্ঠন করবে, ধ্বংস করবে, হত্যার ঘটনা ঘটবে। শুধু আমি আপনি সমৃদ্ধি লাভ করলে হবে না, সবার সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। তবেই আমার আপনার সমৃদ্ধির যে সুফল সেটা পাবো। কি অসাধারণ সুন্দর কথা! তাহলে সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমস্ত বর্ণের মানুষের যেন সমৃদ্ধি আসে। সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। ভালো কাজ যে কোনো দেশে, যে কোনো ধর্মে, যে কোনো মানুষ যখন শুরু করবে, সেই ভালো কাজ সেটি যেন জয়যুক্ত হয়, সেটি যেন সফল হয়। এখানে একটি ভালো কাজ আজকে হচ্ছে সীতানন্দ কলেজ, নন্দীগ্রাম, সংস্কৃত বিভাগ, স্নাতক, স্নাতকোত্তর। এখানে এই মূল্যবোধ ব্যক্তিত্ব বিকাশ নিয়ে আলোচনা সভার আয়োজন করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আয়োজক প্রতিষ্ঠানের। এখানে কলেজের সভাপতি রয়েছেন, প্রিন্সিপাল স্যার রয়েছেন, আচার্য, আচার্যা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। এখানে গৌতমবাবু আমার সঙ্গে এসছেন। এই কলেজের আরও যারা পরিচালক মণ্ডলীতে রয়েছেন, অন্য সুধী সজ্জন মণ্ডলী, গুণীজনেরা, প্রত্যেককে আমি আমার অন্তরের শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যাদের জন্য অনুষ্ঠান, সেই ছাত্রছাত্রী ভাই বোনদের, যারা ভবিষ্যৎ ভারত, ভবিষ্যৎ পৃথিবী, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি।
তাদের জীবনের সুখ সমৃদ্ধি উন্নতি প্রার্থনা করছি। আবার এই মহামন্ত্রটি উচ্চারণ করছি সবার মঙ্গলের জন্য এবং প্রার্থনা জানাচ্ছি প্রতিটি শব্দ যেটি উচ্চারিত হবে সেটি আমাদের জীবনে সত্য হোক। নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেশ্বপি স্বস্তি অস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। এবারে আমরা দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। দীপের আলোকে আলোকিত হয় যে জায়গায় দীপ প্রজ্বলিত হয়, তা আমরা চাইছি আমাদের জীবনে সেই আলোক আসুক। সেই দীপজ্যোতি যেটি ঈশ্বর আল্লাহ ভগবানের শক্তির প্রকাশ, সেই দীপজ্যোতি জনার্দন ভগবান ঈশ্বর আল্লাহর কাছে সবার মঙ্গল প্রার্থনা। কি প্রার্থনা? একসঙ্গে সবাই মিলে বলবেন, আমার মনে হয় তাতে পার্টিসিপেশন ভালো হবে, তাই না? নিজেদের মধ্যে কথা বললে হয়তো কেউ বলবেন যে আমার অসুবিধে হচ্ছে, বা স্যাররা বলবেন যে শান্ত হও, চুপ হও, কিন্তু আমার সঙ্গে কথা বললে কেউ কিছু বলবেন না নিশ্চয়। কতক্ষণ আর চুপ করে থাকা যায়, তাই না? সেজন্য আমার সঙ্গে কিছু ভালো কথা শেয়ার করার জন্য বলছি। একসঙ্গে স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম দেহি মে হব্যবাহন। হব্যবাহন হচ্ছে অগ্নিদেবতা। অগ্নিদেবতা কি শুধু হিন্দুর, শুধু ইসলাম, শুধু খ্রিস্টান, শুধু বৌদ্ধ, জৈন, কারো ব্যক্তিগত কিছু? দেখুন, অগ্নিদেবতা, তার কাছে প্রার্থনা। অগ্নির সাহায্য সবার দরকার, সেই অগ্নিদেবতার কাছে প্রার্থনা করা হচ্ছে কি আসুক? স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম। প্রত্যেকের জীবনের জন্য স্বস্তি আসে। স্বস্তির প্রয়োজন আছে কি না? এটা কোনো দেশে, কোনো ধর্মে এটা সীমাবদ্ধ আছে? দুটি বোন কথা বলছে, নিশ্চয়ই তারা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। আমার যখন দৃষ্টি যাবে সেই ভাই বোনদের দিকে যারা নিজেদের মধ্যে কথা বলবে, তাদেরকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, তারা নিশ্চয়ই আমি যা বলছি তার চাইতে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা বলছে। আমি সেই শিক্ষণীয় কথা থেকে, বা অন্যরা সেই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা থেকে কেন বঞ্চিত হব? যখন কথা বলার ইচ্ছা হবে না, আমি মাইকটা ছেড়ে দেবো, তোমরা এখানে এসে সেই কথাটি বলবে, সেটি আমি আগে শুনে তারপর আমার বক্তব্য শুরু করব। একসময় বলবে কথা নিয়ে কথা উঠেছে। আজকে আমরা এখানে কিছু শিখতে, জানতে, বুঝতে এসছি। তো কখন শিখতে, জানতে, বুঝতে পারি না একটা কথা, আবার একসঙ্গে বলবে, বলো একসঙ্গে, ইউ লার্ন নাথিং হোয়াইল ইউ আর টকিং। হোয়াই বলি নাই, হোয়াইল। যখন আমি কথা বলি তখন কি কিছু শিখতে পারি? যখন কথা বলি কিছু শিখতে পারি না। আমার শেখাটা বন্ধ হয়ে গেছে, আমি কথা বলতে শুরু করেছি। এতক্ষণ শুনছিলাম প্রিন্সিপাল স্যার অসাধারণ সুন্দর ভাব ভাষায় কথা বলছিলেন, সঞ্চালক বলছিলেন, শেখা হচ্ছিল, কিন্তু যে কথা বলতে শুরু করেছি তখন কিন্তু আমার শেখাটা বন্ধ হয়েছে। এবার তোমাদেরও নিজেদের মধ্যে যদি কথা বলো, তোমাদের শেখাটাও বন্ধ হবে। কিন্তু সময়টা যাচ্ছে, কিন্তু সময় ফিরে আসবে না, আগেই বলেছি। সেজন্য দেখি এখন এই কথাটা কে মনে রেখেছে। এখন এইটাই যে কথাটা আমি বললাম, এটা কি খুব ফালতু কথা, একেবারে মূল্যহীন। ইউ লার্ন নাথিং হোয়াইল ইউ আর টকিং। আমি বলবো এই কথাটাই এখন বলে শোনাও একজনকেও। এটাই চ্যালেঞ্জ। দেখো,
যখন কথা বলার কথা বলতে পারলে তোমার শক্তি, এখন বলতে পারলে তোমার শক্তি, এখন তো বলার জন্যই বলছি, আমি মাঝে মাঝে বলার সুযোগ করে দেবো। যখন বলার কথা বলতে পারলে শক্তি, কিন্তু যখন বলার কথা নয় তখন কথা বললে শক্তি না দুর্বলতা? দেখো মাথা নিচু করে কথা বলতে হচ্ছে, ঠিক কি না? মাথা নিচু করে কথা বলবো না, উঁচু করে কথা বলবো। আবার একটা কথা বলো, বলো বীর, জোরে, চির উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শিরই। পরের অংশটা কে বলবে এইবার বলো, তাই না? এই যে বলতে পারা, আমি বলবো এখান থেকেই মনে করো এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। একজনকে চাকরি দেয়া হবে, এই যে আমি একটা কথা বলার পরে ছেড়ে দিচ্ছি যে বাকি অংশটা পূরণ করো, যে বলতে পারবে সেই শক্তির পরিচয় দেবে, তাকেই কিন্তু চাকরিটা। কদিন পরে তোমাদের ইন্টারভিউ হবে, তাই না? চাকরি বলে তোমাকে চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরি তোমার পেছনে ছুটবে। শুধু নিজের যোগ্যতা, তাই না, তুমি প্রমাণ করো, তোমার ব্যক্তিত্বের প্রমাণ করো, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তাই না? মূল্যবোধ। আমি বলবো আরজিকর কাণ্ড ঘটুক জগতে, আমরা চাই? যদি না চাই তাহলে কেন মূল্যবোধের আলোচনা হবে? যাতে আরজিকরের মতন দুঃখজনক মর্মান্তিক ঘটনা না ঘটে, ঠিক কিনা বলো? সেজন্য আমি বলবো যেটুকু সময় এখানে সেমিনার ওয়ার্কশপ হবে সেটুকু সময় আমরা একটু মন দিয়ে শুনবো। টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম, জাতি ক্ষয়ম যৌবনম, প্রত্যায়ান্তি গতা পুনর্না দিবসা, কালো জগদ্ভক্ষক লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা, বিদ্যুচ্চলম জীবনম, তস্মান মাম শরণাগতম শরণদ ত্বম রক্ষ রক্ষাধুনা। জীবনটা নিয়ে একটু ভাবতে হবে আমাদের। আওয়ার লাইফ ইজ এ জার্নি ফ্রম বি টু ডি। B stands for birth and D stands for death. In between B and D, there is one C. C stands for choice. আমাদের জীবনটা একটা যাত্রাপথ। এই যাত্রাপথ হচ্ছে জন্ম থেকে মৃত্যুর দিকে যাত্রা। এই ইন বিটুইন বি অ্যান্ড ডি, বি আর ডির মাঝখানে আমরা অ্যালফাবেট বলে গেলে এ বি সি ডি ই, দেখবে বি আর ডির মাঝখানে সি। সি স্ট্যান্ডস ফর চয়েস। এই পছন্দ আমরা সেমিনার চলাকালে নিজেরা কথা বলবো কি না, এখানে আমি সেই দুটি বোনকে আমি আগে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। কেন কৃতজ্ঞতা জানাচ্ছি? তাদের কাছ থেকে প্রথম শিক্ষা নিতে হবে যে কেমনভাবে সময় অপচয় করতে হয় না, কেমন আচরণ করতে হয় না, ঠিক কি না? তাদের কাছ থেকে প্রথম শিক্ষা নেব। আর দ্বিতীয় শিক্ষা নেব যারা শান্তভাবে মনোযোগ দিয়ে শুনছেন তাদের কাছ থেকে। কি শিক্ষা নেব? কেমন আচরণ করতে হয়। সেজন্য তাদেরকে আরও বেশি আমি অভিনন্দন জানাচ্ছি, তাই না? সাহেব সময় একটা কেউ নষ্ট করে না। আমি বলবো এবারে আবার যারা কথা বলতে চাইছেন তাদের সুযোগ করে দিচ্ছি। আমি বলবো পশু পাখি কীট পতঙ্গ কেউ সময় নষ্ট করছে না, তারা এই সময়ের মূল্যবোধ নিয়ে চলছে। অথচ আমরা মানুষ হয়ে এই মূল্যবোধ সম্বন্ধে অজ্ঞ থেকে যাচ্ছি। একেবারে এই পরীক্ষায় নিদারুণভাবে আমরা ফেল করছি। আমি বলবো ছোট পাখি কি সময় নষ্ট করে? ছোট পাখি তারপরের অংশটা কেউ পূরণ করে আমাকে শোনাবে, আমাদের শোনাবে। কে বলবেন? একদম সোজা কিন্তু একটা কবিতার লাইন কেউ বলবেন? এখানেই এই যে বললাম
মনে করুন এটাই একটা হচ্ছে আপনার ইন্টারভিউ হচ্ছে, সময়ের মূল্য নিয়ে কিছু কথা বলতে বলা হচ্ছে। আপনি যদি শুধু এই লাইনটি বলে দিতে পারেন, যে কোনো যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা খুশি হবেন কি না? ছোট পাখি সময় নষ্ট করে না, মৌমাছি কি সময় নষ্ট করে? দেখি মনে আছে কি না? মৌমাছি সময় নষ্ট করে না, মৌমাছি মৌমাছি। তারপরের অংশটা বলুন। এখন বলতে, হ্যাঁ বলুন। দাঁড়িয়ে একজন একদম, ওই যে বললাম এখন বলার কথা বলতে বললে আপনার শক্তি, তাড়াতাড়ি একজন, সবাই এটা মানে বুঝতেই পারছেন আমি খুব ঘরোয়াভাবে জিনিসটাই করতে চাইছি, তাই না? বলুন, ফ্রম নোন টু আননোন, তাই না? শিক্ষার একটা অঙ্গ হচ্ছে সহজ থেকে আমরা কঠিনের দিকে যাব। দেখুন এই এখন বলার সময় কিন্তু বলতে পারছেন, এখানেই হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ হচ্ছে কি হচ্ছে না। এখন তো বলার কথা, বলুন না। হ্যাঁ বলুন বলুন, কে? হ্যাঁ তারপরে কমপ্লিট করুন। হ্যাঁ, জোরে হাততালি। এবারে আমি বলবো তারপরেরটা, মৌমাছি গেল, ছোট পাখি। কেউ বলবেন? এখন বলতে পারলে সত্যি, ওই যে বললাম। হ্যাঁ হ্যাঁ বলুন না, বলুন বলুন। এ তো সবাই পার্টিসিপেট করছেন, আমার আনন্দ হচ্ছে। ছোট পাখি, ছোট পাখি। হয়েছে কি, মিলেছে কি? দেখুন না, এটা উনি একবার মনে করে দিলে হবে। একসঙ্গে আরেকটা কথা বলুন সবাই মিলে, বলুন সহজ কথা না যায় কওয়া সহজে। সহজ কথাও কিন্তু সহজে বলা যায় না, উনি দেখুন সবটাই জানেন, কিন্তু তা সত্ত্বেও এটার জন্য চর্চা দরকার আছে। এটাই আমি আজকে ছাত্রছাত্রী ভাইদের, বলুন একটু বসুন, আমি বলছি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। আমি কেন বলতে পারলাম, উনি জানা সত্ত্বেও বলতে পুরোটা কমপ্লিট করতে পারেন, ভাবটা ঠিক আছে। আমার মাঝে মাঝে চর্চা হচ্ছে, সোজা কথা। আমি মাঝে মাঝে সেমিনার করি, ওয়ার্কশপ করি, মাঝে মাঝেই এই কথাটা বলি। তাহলে এই যে আপনি কি ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় পারছেন না কেন, বুঝতে হবে চর্চার অভাব আছে। একটা জিনিস আমি বলবো, সবাই শিক্ষার সঙ্গে যুক্ত আছি, আমরা কঠিন জিনিস শেখার জন্য অনেক সময় দিচ্ছি, কিন্তু কঠিন জিনিস আয়ত্ত করতে পারছি না। কিন্তু সহজ জিনিস সহজেই শেখা যায়। আমি আপনি শুনে সঙ্গে সঙ্গে বলতেও পারি, কিন্তু সেটাও শিখছি না কেন? অবহেলা করছি, অবজ্ঞা করছি। আজকে এই ভাবটা নিয়ে বাড়ি যাবেন, সহজ জিনিসগুলোকে অবহেলা অবজ্ঞা করবেন না। একটি দুটি ওয়ার্ড, দুটি তিনটি ওয়ার্ড, একটি ছোট লাইন, এটি আয়ত্ত করতে করতে দেখবেন আপনার আস্তে আস্তে বড় বাক্য, দু তিনটি বাক্য আপনার আয়ত্ত হচ্ছে, একটা প্যারাগ্রাফ আয়ত্ত হচ্ছে। শিক্ষার একটা অঙ্গ ধীরে ধীরে হচ্ছে করতে হয়। একসময় বলবেন শনৈ পন্থা, শনৈ কন্থা, শনৈ পর্বত মস্তকে, শনৈর বিদ্যা, শনৈর বিত্তম, পঞ্চৈতানি শনৈ শনৈ। পাঁচটা জিনিস ধীরে ধীরে করতে হয়। শনৈ মানে ধীরে ধীরে, বিদ্যা, শনৈর বিদ্যা, বিদ্যা লাভ করতে হলে ধীরে ধীরে অল্প অল্প করে। যেমন ফোঁটা ফোঁটা জল পড়তে পড়তে একদিন একটা ঘট ভরে যায় কি না, তেমনি অল্প অল্প বিদ্যা অর্জন করতে করতে আমি আপনি বড় বিদ্বান হতে পারি। সেজন্য আমরা সহজ জিনিস, ছোট জিনিসকে যেন অবহেলা অবজ্ঞা না করি। একসঙ্গে বলবেন আবার একটা কথা, বি গুড অ্যান্ড ডু গুড। এখন বলতে পারবেন না একজনও আছেন? সবাই পারবো তো আমরা? দেখুন কত বড় শিক্ষা। শুধু এই শিক্ষাটা যদি বাস্তবায়িত হয় তাহলে
আর এই বিশ্বে কোনো দেশ বিভাজনের প্রয়োজন আছে? কোনো সামরিক বাহিনীর দরকার আছে? কোনো মারণাস্ত্র তৈরি করার প্রয়োজন আছে? কি বললাম? বি গুড অ্যান্ড ডু গুড। বি গুড মানে ভালো হওয়া। বিশ্বের সব মানুষ ভালো হয়ে গেছে। অ্যান্ড ডু গুড, সবাই ভালো কাজ করছে। সবাই ভালো মানুষ হলে, সবাই ভালো কাজ করলে আর কোনো সমরাস্ত্র তৈরি করার প্রয়োজন হবে? কোনো মিলিটারির প্রয়োজন হবে? কোনো দেশ বিভাজন? বলুন। স্বামীজির শিক্ষা, বি গুড, সবাই যেন আমরা ভালো হই, অ্যান্ড ডু গুড, ভালো কাজ করি। ছোট কথা, কিন্তু এর মিনিং কত বিস্তৃত, কত গভীরতর, ঠিক কি না? সেজন্য আমি বলবো এরকম ছোট ছোট জিনিসগুলোকে আপনি শিখবো। লিখে রাখুন, দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। এক সপ্তাহের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলবো। আরেকটা জিনিস আমি বলবো, আপনারা কলেজে এসছেন, আমি এখনই যদি বলি 12 বছর পড়াশোনা করে এখানে কলেজে এসছেন, এত যে আপনারা কথা বলছেন বা আমরা কথা বলছি, আমি বলবো এখানে 12টা ভালো কথা মঞ্চে এসে বলুন। 12 বছরে একটা ভালো কথা শিখেছেন বলে যান। কজন আমরা সঙ্গে সঙ্গে সাহস করে এসে মঞ্চে মাইক ধরে 12টা ভালো কথা শোনাতে পারবো? তা বলে কি আপনি শেখেননি? আপনি অনেক শিখেছেন। দেখা যাবে 80, 90%, 95% নম্বর পেয়ে আপনি পাশ করেছেন। শেখেননি এটা নয়, কিন্তু আপনি যে শিখেছেন সেটা সম্বন্ধে সচেতন নন, ঠিক কিনা বলুন? যেটা শিখেছেন সেটা চর্চা করছেন না বলে ভুলে গেছেন। আজ থেকে আপনি এই ভাবনাটা নিয়ে যাবেন, যেগুলো নিচু ক্লাসেতে শিখেছেন, শিক্ষণীয় মনে রাখার মতন জিনিস, সেগুলো মাঝে মাঝে চর্চা করবেন, দেখবেন ওরকম হবে না। আমি অর্ধেকটা বললাম, বাকিটা কমপ্লিট করতে পারলাম না। সহজ জিনিস হলো, ওই বললাম সহজ কথা না যায় কওয়া সহজ, এর জন্য চর্চা দরকার। তাহলে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি। পিঁপড়ে কি সময় নষ্ট করে? পিপিলিকা এটা কে বলবেন বলুন? পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও বাই বলি, শীতের সঞ্চয়ে চাই খাদ্য খুঁজিতে তাই ছয় পায়ে পিল চল। কত অসাধারণ সুন্দর কথা, সহজ কিনা? তাহলে সহজ কথাটা কেন আজকে বলতে পারছেন না? মানে চর্চা করছেন না, সোজা কথা। এটা মনে হয় কিনা, যেহেতু ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান, ঠিক পরীক্ষার দিনই মনে হয় না আপনার যে আজকেই সব ভুলে গেছি? ও মা, আমি তো সারা বছর পড়াশোনা করেছি, সব মন দিয়ে তৈরি করেছি, আজকে পরীক্ষা দিতে যাব, আজকেই আমি যেন সব ভুলে যাচ্ছি, হয় কি না? হ্যাঁ, এর হাত থেকে পরিত্রাণ চান? সিরিয়াস? কী করতে হবে? একটা জিনিস দেখুন, যে স্মরণ রাখা, মনে রাখার জন্য 1 ঘন্টা আগে একটা পড়া তৈরি করেছেন আর 1 মাস আগে একটা পড়া তৈরি করেছেন, কোনটা বেশি মনে থাকবে? 1 ঘন্টা আগে যেটা তৈরি করেছেন। 1 মাস আগেরটা নিশ্চয়ই তারপরে অনেক নতুন নতুন পড়া তৈরি করেছেন, সেজন্য ওই পুরনো 1 মাস আগে 2 মাস আগে যে পড়াটা তৈরি করেছেন সেটা ভুলে গেছে। তাহলে নীতি হচ্ছে, যেটা আপনাকে আমাকে মনে রাখতে হবে, সোজা কথা, মাঝে মাঝে ছুটির দিন হলেই, তাই না, শনিবার রবিবার অবকাশ আছে, পড়তে পড়তে ঝিমুনি পাচ্ছে, ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, তখন আপনি ওই পুরনো জানা জিনিসটা একবার পড়ে দেখুন। ওইটা তো জানা, দেখবেন আপনার ব্রেনটা অনেকটা রিল্যাক্স। তখন কঠিন জিনিস, শক্ত জিনিস, নতুন জিনিস আপনার ব্রেন নিতে পারছে না, কিন্তু দেখবেন জানা জিনিসটা, পুরনো জিনিসটা একটু যদি আপনি অনুশীলন করতে যান, তখন আবার নতুন আপনি এনার্জি পেয়ে যাচ্ছেন। আপনি আজকে এটা করে দেখুন, ঠিক কি না? সে না, আপনি যে শেখেননি তা নয়, কিন্তু আপনি শেখাটা সম্বন্ধে সচেতন নন, সক্রিয় হতে হবে, সচেতন থাকতে হবে। সেজন্য যতই জানা জিনিস হোক, মাঝে মাঝে আপনাকে কিন্তু রিভিশন করতে হবে।
আপনারা প্রাইমারি স্কুলে যেটা পড়েছেন, হাই স্কুলে যেটা পড়েছেন, হায়ার সেকেন্ডারিতে যেটা পড়েছেন, যেগুলো মনে রাখলে আপনার ভালো হবে মনে করবেন, তাই না? সেগুলো মাঝে মাঝেই রিভিশন করবেন, তা না হলে এরকমভাবে মাঝপথে থেকে যায়। এইটা করে দেখুন আপনার আত্মবিশ্বাস কী পরিমাণে 1 সপ্তাহের মধ্যে আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে শুরু করেছে। কি অস্বীকার, খুব অযৌক্তিক কথা বলা হচ্ছে। সেজন্য টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। সেজন্য আমি বারবার বলছি সময় যেন নষ্ট না করি। 1 বছরের মূল্য কে বুঝতে পারে, আমি এই সম্বন্ধে বলি। 1 বছরের মূল্য বুঝতে পারে ফেল করা ছাত্রছাত্রী। সারা বছর পড়াশোনা করেছে কিন্তু রেজাল্ট 1 নম্বরের জন্য 2 নম্বরের জন্য ফেল করে গেছে। বুঝে দেখুন, 1 বছর আবার যদি পড়াশোনা করতে হয় নিচু ক্লাসের ছেলেদের মেয়েদের সঙ্গে বসতে হবে, লজ্জার ব্যাপার। 1 বছর নষ্ট হলো, পরের বছর পরীক্ষার সময় আপনার শরীর ভালো থাকবে গ্যারান্টি দিতে পারবেন? একটা রাজনৈতিক গোলযোগ আসবে কিনা, পরীক্ষাই বন্ধ হয়ে যাবে, প্রশ্ন আউট হয়ে যেতে পারে, যা হচ্ছে এখন বাচ্চার। তাহলে 1 বছরের মূল্য বুঝতে গেলে ফেল, কিছুতেই যেন ইয়ার লস না হয়, এটা ভাবা প্রয়োজন আছে কিনা। 1 বছরের মূল্য বুঝতে পারে ফেল করা ছাত্রছাত্রী। 1 মাসের মূল্য কে বুঝতে পারে? সেই মা, যে মা 1 মাস আগে সন্তানের জন্মদান করেছেন। 1 মাস আগে একটা শিশু যদি ভূমিষ্ঠ হয়, অপুষ্ট শিশু, মা কেন গোটা পরিবার সবার মানে দুশ্চিন্তা হবে না, এই শিশুটার বুদ্ধির বিকাশ হবে তো, শরীরের বিকাশ হবে তো, সে সমাজের বা পরিবারের একটা বোঝা হয়ে যাবে না তো। পূর্ণাঙ্গ সময় মাতৃগর্ভে থাকা অত্যন্ত জরুরি আমাদের শরীর মনের বুদ্ধির বিকাশের জন্য। সময়ের মূল্য, তাই না? 1 মাসের মূল্য বুঝতে পারে সেই মা, যে মা 1 মাস আগে সন্তানের জন্ম দিয়েছে। 1 মাসের পরে 1 পক্ষ মানে 15 দিন, 1 সপ্তাহ মানে 7 দিন, তার মূল্য কে বুঝতে পারে? পাক্ষিক পত্রিকা বা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। তাকে 15 দিনের মধ্যে একটা পত্রিকা প্রকাশ করতে হয়, আবার 15 দিন পর আরেকটা, পাক্ষিক পত্রিকার সম্পাদক। 1 সপ্তাহ পরে পত্রিকা প্রকাশ করতে হয়, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। এত সহজ নয় ব্যাপারটা। লেখা সংগ্রহ করতে হবে, প্রেসে দিতে হবে, সেই লেখার মানগুলো দেখতে হবে। বিশিষ্টজনের লেখা নিয়ে এলে তার লেখা আপনার পছন্দ হলো না, ছাপলে কৈফিয়ত দিতে হবে বা ছেড়ে দেবেন আপনাকে। এত সহজ নয়। দেখুন 1 সপ্তাহের মূল্য বুঝতে পারে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। 1 দিনের মূল্যকে বুঝতে পারে, ভেবে দেখবেন, দিন মজুর যিনি কাজ পাননি। কাজ পেলে 300-400 টাকা উপার্জন হতো, বাড়িতে পরিবারের সবাই বসে আছে, গৃহকর্তা উপার্জন করে চাল ডাল তেল নুন কিনে আনবেন, তারপরে হাঁড়ি চাপবে, কিন্তু কাজ পেলেন না। তাহলে 1 দিনের মূল্য বুঝতে পারে দিন মজুর যিনি কাজ পাননি। অস্বীকার করতে পারেন, বাস্তব কিনা এটা। 1 দিনের পরে 1 ঘন্টার মূল্য কে বুঝতে পারে? বলছি কেউ কারোর জন্য যদি অপেক্ষা করে থাকে, আর সেই অপেক্ষাটা যদি প্রেমিক প্রেমিকার অপেক্ষা হয়, বলে যে 4টের সময় ওই পার্কে দেখা করো, একজন গিয়ে 3টে থেকে বসে আছে, এই আসবে 3টে, 3:30, 4:45, 4টে হয়ে গেছে, এখনও এলো না। ওরে বাপরে, একটা সেকেন্ড 1 ঘন্টা মনে হচ্ছে। 1 ঘন্টার মূল্য বুঝতে পারে সেই অপেক্ষারত ব্যক্তি। 1 ঘন্টার পরে 1 মিনিটের মূল্য কে বুঝতে পারে? ছুটে ছুটে আপনি স্টেশনে গিয়ে দেখছেন ট্রেনটা জাস্ট বেরিয়ে গেছে, তাই না? 1 মিনিট আগে এলে ট্রেনটা ধরতে পারতেন। আর 1 সেকেন্ডের মূল্য কে বুঝতে পারে? অলিম্পিকে যে রৌপ্য পদক পেয়েছে, আর 1 সেকেন্ড ভালো সময় করতে পারলে বিশ্বের দ্রুততম ব্যক্তি গোল্ড মেডাল পেয়ে যেতেন, ঠিক কিনা? তাহলে এইভাবে আমরা যেন সময়ের মূল্য সম্বন্ধে, এইটা একটা মূল্যবোধ, সময়ের মূল্য, সময় যেন নষ্ট না করি। এইবার আবার আমরা সময় কিভাবে অপচয় করি, রবীন্দ্রনাথ বলছেন, দেখুন ভালো করে ভেবে, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি শরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ, কলহ সংশয়
সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। খণ্ডিত জীবনযাপন করছি। এমন একটা মানুষের জীবন পেয়ে দেখবেন আমরা মানুষের মতন জীবনযাপন করছি না, পশুর মতন জীবনযাপন করছি। স্যার একটু জল নেবেন? আপনার দেখুন বুকে হাত দিয়ে প্রত্যেকে নিজেকে আজকে এই বিবেচনাটা নিয়ে, এই বিবেকটাকে জাগ্রত করব। আমাদের পূর্বপুরুষরা এগুলো সম্বন্ধেই সচেতন করেছেন। বলছেন প্রত্যহম প্রত্যবেক্ষেত নর চরিতম আত্মন কিন্নু মে পশুভিতুল্যম কিন্নু সৎপুরুষৈরীতি। মানে এটা কি? প্রত্যহম প্রত্যবেক্ষেত। প্রত্যহম মানে প্রতিদিন, বাংলার মতোই কিন্তু। প্রত্যবেক্ষেত মানে প্রত্যক্ষ করবে, মানে দেখবে, লক্ষ্য রাখবে। প্রতিদিন দেখবে বা লক্ষ্য রাখবে। কি দেখবে? অন্যের দোষ আমরা যেটা করি, তাই না? এই রাষ্ট্রপতি কি করছে, প্রধানমন্ত্রী কি করছে, মুখ্যমন্ত্রী কি করছে, এইসব নিয়ে সারা দিন ওই রাজনীতি। আরে বাবা, ওই ক্রিকেটার কি ভুল করলো, তাই না? শুধু এইসব করতে যাব। বলছে না, কে কি করছে তোমার দেখার এখনো দরকার নেই। আগে নিজে কি করছো, নিজের চরিত্রের দিকে তাকাও, অন্য কি করছে দেখার দরকার নেই। প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতম আত্মন, নিজের চরিত্রটা কেমন সেদিকে লক্ষ্য রাখো। কিন্নু মে পশুভিতুল্যম, আমি কি পশুর মতন আচরণ করছি? কিন্নু সৎপুরুষে, নাকি আমি সৎপুরুষের মতন? এইটা হচ্ছে দেখতে বলছে। প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে দেখতে বলছে আমি মানুষ হয়ে মানুষের কাজ করছি না পশুর মতন আচরণ করছি। দেখবেন আমরা মানুষ হয়ে জন্মালেও মানুষের মতন মরছি না। কত বড় দুর্ভাগ্য। একটা দেশে না, একটা বনের মধ্যে দুটি পশুর মধ্যে বন্ধুত্ব হয়েছে। একটা হচ্ছে হিংস্র নেকড়ে আর একটা ধূর্ত শেয়াল। একদিন কথায় কথায় কেন বন্ধুত্ব হলো আগে বলি। হিংস্র নেকড়ের গায়ে বল আছে কিন্তু বুদ্ধি নেই বলে তার শিকার ফসকে যাচ্ছে। আর যে ধূর্ত শেয়াল তার বুদ্ধিটা আছে কিন্তু গায়ে বল নেই বলে তারও শিকার ফসকে যাচ্ছে। এখন দুজনে বন্ধুত্ব করেছে, একজনের বুদ্ধি আর একজনের হচ্ছে গায়ের বল। এই দুটির সম্মিলনে তারা সহজে শিকার করছে, খাওয়া দাওয়া করছে, আনন্দে থাকছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে ইত্যাদি। কথায় কথায় বলছে সেই হিংস্র বলশালী নেকড়ে, শেয়াল ভাই তোর যা বুদ্ধি না একবারে মানুষের মতন। তো শেয়াল মোটে খুশি হলো না। দেখ তুই আরেক দিন যদি ওই মানুষগুলোর সঙ্গে তুলনা করে আমার অপমান করিস, তোর একদিন কি আমার একদিন। সে কি মানুষ তো হচ্ছে শ্রেষ্ঠ জীব সৃষ্টির, তার সঙ্গে তুলনা করে তোর সম্মান কত বাড়িয়ে দিলাম, আর তুই বলছিস কিনা তোর অপমান হয়ে গেছে। কিন্তু তুই তো বুদ্ধিমান, যা তা অযৌক্তিক কথা তো বলছো না, কেন বলছো বলো? তখন সেই বুদ্ধিমান শেয়াল বলছে দেখ আমি শেয়াল, পশু, ধূর্ত শেয়াল বলে আমাকে সবাই বলে। শেয়াল হয়ে জন্মেছি, শেয়াল হয়ে মরবো, পশু হয়ে জন্মেছি, পশু হয়ে মরবো, কোনো দুঃখ নেই, আক্ষেপের নেই। তুমিও হচ্ছ হিংস্র নেকড়ে, পশু, নেকড়ে হয়ে জন্মেছ, পশু হয়ে জন্মেছ, আর পশু হয়েই মরবে, কোনো দুঃখ নেই তোমার ক্ষেত্র। কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের আশীর্বাদে মানুষগুলো মানুষ হয়ে জন্মেছে, কিন্তু মানুষ হয়ে মরছে না, পশুর আচরণ করতে করতে একদিন পশুর মৃত্যুবরণ করছে। যে মানুষ হয়ে জন্মে পশুর মৃত্যুবরণ করে, মানুষ হয়ে জন্মে মানুষের মৃত্যুবরণ করতে পারে না, তার চাইতে হতভাগা কে আছে? ঠিক না? তাহলে আমাদের মানুষ হওয়া দরকার আছে কি না? তাহলে সবাই মিলে একসঙ্গে বলবো স্বামীজির কথা। হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।
সবার জন্য কি প্রার্থনা করতে হবে স্বামীজি কিন্তু শিখিয়ে গেছেন। আর সেই কথাটা বলবো, নিজেরা বলবে। এবারে আমি প্রথম লাইনটা বলবো, দ্বিতীয় লাইন বন্ধুরা বলবে। পুণ্যে পাপে দুঃখে সুখে, তারপরের অংশ কে বলবেন? তাড়াতাড়ি বলুন বলুন, বলদিন। ওরকম না হাফ মাইন্ডেড হয়ে হ্যাঁ বলুন বলুন। এই দেখুন এখন কেউ একজন যে কোনো বলুন না, ভাই বোনরা যারা, এই তো বলার সুযোগ আমি বলছি, দেখো এখন বলার কথা। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তান। আছে কিনা? সবাই বলি, ছোটরা যখন বড়দের প্রণাম করে, বাবা মানুষ ও মা মানুষ ও, একবার ছোটরা একবার বড়দের জিজ্ঞেস করে দেখবেন, আমি তো মানুষ আছি, আর কি মানুষ? মানুষের যা থাকার কথা, হাত পা চোখ কান নাক মাথা সবই তো আমার আছে, আর কি করে মানুষ হব? কজন বড়রা তথাকথিত বিদ্বানেরা শিক্ষিতরা সদুত্তর দিতে পারবেন? দুর্ভাগ্য আমাদের। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বিদ্বজ্জনেরা, পণ্ডিতেরা বলে গেছেন সুস্পষ্ট ভাষায়, 7টা গুণ থাকলে তুমি মানুষ, তা না হলে পশু। কি কি 7টা গুণ? যেগুলো না থাকলে মানুষেও পশু। বলতে গিয়ে বলছেন, যেষাম ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে মর্ত্যলোকে ভুবি ভারভূতা মনুষ্যরূপেণ মৃগাশ্চরন্তি। মৃগ মানে পশু। মানুষ হয়েও তার পশুত্ব ঘোচেনি। কখন? যেসব নবিদ্যা, যে বিদ্যার চর্চা করে না। 1 নম্বর মনে থাকবে, আমি হিন্টসগুলো দিয়ে যাব। আর ওই স্যার যে বললেন মূল্যবোধে ধন্যজীবন, আমার 3টে বই, এগুলো সংকলন করে রাখা হয়েছে। আমি যদি এখানে 1 মাস ধরে ক্লাস নিই, তবু এই বইয়ের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু ওই মহাজ্ঞানী মহাজনেরা যে কথাগুলো বলেছেন, এগুলো তো আমি বানিয়ে করিনি, সব আমার সৌভাগ্য হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি ছেলেবেলা থেকেই যেমন পড়াশোনা করেছি, পড়াশোনা করতে করতে আবার মাস্টারি করতে শুরু করে দিয়েছি, হেডমাস্টারি প্রায় 20 বছর। এটা কেন বলছি? যে ঈশ্বরের, আল্লাহ ভগবানের আশীর্বাদে এই সুযোগটা আমার জীবনে এসছে, তাই না? ছাত্রছাত্রীরা কোন কোন জায়গায় অসুবিধা বোধ করে, কোন জায়গাগুলো তাদেরকে একটু বুঝিয়ে বলে দিলে সহজে তারা মনে রেখে সেগুলো আয়ত্ত করতে পারে, তা সেগুলো সংকলন করেছি। বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, এমনকি ফার্সি ভাষায় পর্যন্ত মহাজ্ঞানীরা যেগুলো লিখে গেছেন সেগুলো সংকলন ওই 3টে বইয়ের মধ্যে। মূল্যবোধে ধন্য জীবন, এটা পূর্ণাঙ্গ বই। ছাত্রদের মতন করে ছাত্র সংকলন একটা করা হয়েছে, মূল্যবোধে ধন্য জীবন ছাত্র সংকলন। আর যে সংস্কৃতগুলো বলছি, ইংরেজি কোটেশনগুলো বলছি, বা বাংলা কবিতাগুলো বলছি, এগুলোকে নিয়েও সুভাষিতে জীবন গড়া বলে একদম ছাত্র শিক্ষকদের উপযোগী এই বই সংকলন গ্রন্থ সম্ভব হলে সংগ্রহ করবেন। আমরা দিই কিছু কিছু, কিন্তু সবাইকে দিয়ে পারবো না। আর শুধুই যদি দান করা হয়, মনে করবে ফালতু জিনিস, বিক্রি হচ্ছে না, তাই হচ্ছে আমাদেরকে গছিয়ে দিচ্ছে। তাই সেই গছিয়ে দেওয়ার ব্যাপারে আমি যেতে চাইছি না। কিন্তু আমি বলবো, 1-2টি শব্দ যদি মনে রাখেন, আমার মনে হয় ভালো হবে, এছাড়া ক্ষতি হবে না। তাহলে কি কি করলে আমরা মানুষ হই, না হলে পশু থেকে যাই? বলতে গিয়ে সোজা কথায় বলছেন, যেসব ন বিদ্যা, 1 নম্বর, বিদ্যার চর্চা না করলে মানুষ হয়েও পশু। ন তপ, যে তপস্যা করে না, মানে পরিশ্রম করবে না, সে পশু, মানুষ হয়েও পশু। ন বিদ্যা ন তপ ন দানম, যে দান করতে পারবে না সে মানুষ হয়েও পশু। জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, যে জ্ঞানের চর্চা করবে না সে পশু। শীল মানে ভদ্র নয় যে, সে মানুষ হয়েও পশু। গুণও নয়, যে স্কিল নয়, দক্ষ নয় কোনো না কোনো বিষয়ে, সে মানুষ হলেও পশু। যে ধর্ম জীবন যাপন করবে না, পশুরা ইচ্ছে করলে ধর্ম জীবন যাপন করতে পারে না, যে মানুষ ধর্ম জীবন যাপন করবে না সে পশু। একবার সুস্পষ্ট, এটাকে
সহজে মনে রাখার জন্য বাংলা তর্জমা আমরা করেছি এরকম। একসময় বলবেন, শুধু শব্দগুলো একটু যদি মাথায় থাকে, বলুন, জ্ঞানশীল নীতি ধর্ম, তপোবিদ্যা দান, সপ্তশীলে মনুষ্যত্ব, জানীয় সন্ধান। দু লাইনের মধ্যে সব। জ্ঞানশীল নীতি ধর্ম, জ্ঞানের চর্চা করতে হবে, শীল মানে ভদ্র হতে হবে, নীতিপরায়ণ জীবনযাপন করতে হবে, ধর্মজীবনযাপন, জ্ঞানশীল নীতি ধর্ম। তপোবিদ্যাদান, তপস্যার জীবন মানে পরিশ্রমের জীবন, কুড়েমি নয়, বিদ্যা লাভ করতে হবে, দানশীল হতে হবে। এই 7টা গুণের অধিকারী হলে আমি আপনি মানুষ, তা না হলে মানুষ হয়েও পশু। পশুরা যেমন পৃথিবীর বোঝা, আমি আপনিও সমাজের বোঝা হয়ে যায়। আরেকটা আমি এই সময় প্রশ্ন করব, এই যে সমাজের ক্ষতি হচ্ছে, আমরা তো সবাই শিক্ষার সঙ্গে যুক্ত, সমাজের, দেশের, বিশ্বের যে ক্ষতি হচ্ছে, অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে? ভাববেন। অশিক্ষিতরা? শিক্ষিতরা। যারা শিক্ষিত সবাই সাক্ষর, সাক্ষর তো অক্ষর জ্ঞান আছে, স্বাক্ষর থেকে বহুবচন করলে হয় সাক্ষরা। সাক্ষরা কথাটাকে বিপরীতভাবে বানান করুন, সাক্ষরা রাক্ষসা হয়ে যায়। তাহলে আমরা সেই সাক্ষরেরা বিপরীত আচরণ করলে বুঝে দেখুন ঘরের মধ্যে কারা আছে। বিপরীত আচরণ করলে হবে না, সোজা কথা। এই যে দ্বীপ জ্বলেছে, বলবো আপনারে দ্বীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। বেসুরু হলেই মুশকিল। ছাত্র যদি ছাত্রের মতন আচরণ না করে, ছাত্রী ছাত্রীর মতন আচরণ না করে, তাহলেই বেসুরু হলো, বেতালা হলো, ঠিক না? মা যদি মায়ের ধর্ম ভুলে যায়, বাবা যদি বাবার ধর্ম ভুলে যায়, স্বামী যদি স্বামীর কর্তব্য না করে, স্ত্রী যদি স্ত্রীর কর্তব্য না করে, পুত্র পুত্রের ধর্ম মেনে না চলে, কন্যা যদি কন্যার মতন আচরণ না করে, শিক্ষক শিক্ষকের মতন আচরণ না করে, ডাক্তার ডাক্তারের মতন আচরণ না করে, তাহলেই দেখবেন সেখানে হচ্ছে দুঃখ যন্ত্রণা। এটাই হচ্ছে অমানুষ হওয়া, মনুষ্যত্বের ধর্ম ত্যাগ করা। এবার মানুষ, ইংরেজিটা আমরা সবাই জানি, সহজে মনে রাখার জন্য এই বললাম, বইয়ের মধ্যে এগুলো দেয়া আছে। মানুষ ইংরেজিটা সবাই জানি তো? বলে দিন। কি ম্যান না? কি করলে ম্যান হবো ভালো? ওই বইতে অ্যাব্রিভিয়েশন, এটা অ্যাক্রোনিম বলে, সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য। বলুন একসঙ্গে, এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। ভালো না মনে রাখার পক্ষে? মোরালিটি, নৈতিক জীবন যে ভালো করবে সে মানুষ হয়েছে। আর কোনটা নৈতিক কোনটা অনৈতিক কী করে বুঝবো? দ্যাট হুইচ ইজ সেলফিশ ইজ ইমোরাল, দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মোরাল। সোজা, যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক, যেটা স্বার্থ শূন্য সেটা নৈতিক। মোরালিটি হলো সহজে মনে রাখার জন্য এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলে মানুষ। আর না হলে যদি পরাধীন হয়ে থাকি, সবসময় হাত পাচ্ছি, তাহলে কিন্তু মানুষ হওয়া হলো না। অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি, উদার মহৎ হলে মানুষ। এই অ্যাবিলিটির জায়গাটায় আসব। আমি বলবো ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি? হ্যাঁ, মেয়েরা অনেক সময় বলে আমরা যদি চিৎকার করেও বলি আমাদের বলাটা সম্পূর্ণ হবে না, আমাদের জীবনে দুঃখ বেশি। কিন্তু এখনকার দিনে ছেলেরা একটু বিতর্ক তৈরি করবে বলে না ছেলেদের জীবনে দুঃখ বেশি। আমি তখন ওই ছেলেটাকে ধরি,
ভাই তুমি একদম ঠিক কথাটি বলেছ। কেন? দুঃখের 6টা কারণ আছে, আমি যাচ্ছি না। এর মধ্যে একটা কারণ হচ্ছে পরাধীনতা, ঠিক কি না? এখন যা দিনকাল এসছে না, এই কলেজেই দেখা যাচ্ছে ছেলেরা বেশি পড়তে এসছে না মেয়েরা বেশি? শিক্ষায় দীক্ষায় এখন মেয়েরা এত এগিয়ে যাচ্ছে, ছেলেগুলো পরাধীন হয়ে গেছে। এখন একটা হাজব্যান্ডস অ্যাসোসিয়েশন হয়েছে চেন্নাইয়ে, স্টেটসম্যান পত্রিকায় খবর বেরিয়েছে, হে মহামান্য আদালত, ওই স্ত্রীদের অত্যাচারের হাত থেকে আমাদের বাঁচান। ওই নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। এতদিন অত্যাচার করেছে, পীড়া দিয়েছে পুরুষরা নারীদের, এবার নারীদের অ্যাবিলিটি বেড়েছে, এইবার উল্টে মার শুরু হয়ে গেছে। পুরুষ সমাজকে যদি বাঁচতে হয়, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। কি অস্বীকার করতে পারবে? মেয়েদের জীবনে দুঃখ কেন? মেয়েদের, আমাদের যে ভারতীয় সমাজ ব্যবস্থা দেখুন, ছেলেবেলায় মেয়েরা পিতার অধীনে কিনা, যৌবনে গিয়ে স্বামীর অধীন কিনা, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীন কিনা। ওই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? আমি মেয়েদের বিশেষ করে এই সময় বলবো, সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য মেয়েদের জন্ম হয়েছে কি? বলো কন্যারা, না বলছো, কিন্তু একটু পরেই আবার যখন নাকি বিচার বিবেচনা করবে, তারপরে ভাববে ও মহারাজ আমাদের বিয়ে করতে বারণ করছেন। আমি বলবো, আমি বিয়ে করতে বারণ করলেও তোমরা শুনবে না। শিবরাত্রি হলেই না জল, দুধ, দই, ঘি, বেলপাতা নিয়ে হে শিব ঠাকুর, ঠিক না? কিন্তু দেখো, আমি বলি তোমাদের বিয়ে করতে বারণ করছি না, বা বারণ করলেও তোমরা শুনবে না, বিয়ে করো, কিন্তু এই প্রতিজ্ঞা আজকে নাও। স্বামীজি আছেন, দীপজ্যোতি আছে, আমি দাসত্ব করব না, এমনভাবে আমার জীবন গঠন করব, আমি বাবার কাছে হাত পাতব না, স্বামীর কাছে হাত পাতব না, পুত্রের কাছে হাত পাতব না। কি অস্বীকার করতে পারবে? আমি বানিয়ে বলছি কোনো জিনিসটা? তবে বিয়ে ব্যাপারে একটু সাবধান হবে। বলছে এই বিয়ে ব্যাপারটা ইটস এ ওয়ান্ডারফুল কেজ। বিয়ে ব্যাপারটা একটা সুন্দর খাঁচা। দোজ হু আর আউট অফ দিস কেজ, দে ওয়ান্ট টু জাম্প ইন টু ইট, আর দোজ হু হ্যাভ অলরেডি এন্টার্ড ইন্টু দ্যাট কেজ, দে ওয়ান্ট টু জাম্প আউট অফ ইট। আচ্ছা, যারা বিয়ে করেনি ভাবছে কবে বিয়ে করব, সব জায়গায় এই বিয়ে ব্যাপারটা হয়। আলোচনা খুব মুখরোচক কিনা? একজন সাধক এইটা দেখে বলছে যে এই যে বিয়ে নিয়ে চর্চা হচ্ছে, আমার এই সম্বন্ধে একটা ভাবনা এসছে, তোমাদেরকে বলি। কি বলছেন বলবে? একটু একসময় বলো। তো কারণ হচ্ছে আমি কি অন্যদিকে মনটা না যায়, সেজন্য তোমাদের মাঝে মাঝে বলাচ্ছে। বলো একসঙ্গে, মজা আছে কিন্তু সত্যটা দেখো। বলো, বেহা বেহা सब कोई काहे, मेरा मन में यही भाए, चरखा ठोली धो धो लगड़ा, জেহেল পল্লে যায়। জেহেল পল্লে যে মানে জেলে নিয়ে যাওয়া। বিয়ে করা জেলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা ভেবে দেখো। আগেকার দিনে পালকি করে নিয়ে যেত বরবধূকে, এখন অবশ্য পালকি করে না, এখন হ্যাঁ BMW গাড়ি, মার্সিডিজ, এসব নানান রকম, আমি আর সব নাম জানি না। কিন্তু দেখো ব্যাপারটাই, সাধক বলছেন যখন বর কনেকে পালকি করে হেঁয়ো হেঁয়ো করতে করতে হ্যাঁ বেহারারা নিয়ে যাচ্ছে, আর গিয়ে ওই ছাতনাতলায় শাড়ি ধুতি বেঁধে গিট দিয়ে বলে বিয়ে হয়ে গেছে, আমি তখন ভাবি আহারে বেচারিদের জেলে পুড়ে দিল।
बेहा बेहा सब कोई काहे मेरा मन में ए ही भाई चरखा ठोली धो धो लग रहा जेल पर ले जाए। সেজন্য মেয়েদেরও বলবো যে বিয়ে করো, কিন্তু এই জেলে যাবে না, ঠিক কিনা বলো? ছেলেদেরও বলবো, ছেলেদেরও বিয়ে করার আগে একটুখানি চিন্তা করবে কি সেই কথা বলা হয়েছে। আমি এটাও বানিয়ে বলছি না, কোনো একজন রসিক বিদগ্ধ ব্যক্তি তিনি বলছেন বিয়ে নিয়ে, বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা। ভর্তা মানে জানো তো, আলু ভর্তা, বেগুন ভর্তা, চটকে যাওয়া, একেবারে মাখা মাখা হয়ে যাওয়া। বিয়ে করার আগে এক চিন্তা করে, বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা, কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা। কোথায় তোমার স্বাধীনতা, কোথায় তোমার ফুর্তি, বাড়ি গিয়ে দেখবে তোমার সতীর অগ্নিমূর্তি। তাই বুঝে বলছি, ঠিক কিনা বলো? সেজন্য আমি আবার বলবো, ভালো করে একটা সংসার জীবন যাপন করতে হলে স্বামীজির কাছে আসতে হবে। কি কথা? একসঙ্গে বলো, একসঙ্গে। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। যে বিয়েটা শুধু ইন্দ্রিয় সুখের, ব্যক্তিগত সুখের, সে বিয়েটা বেশি দিন টেকে না। বিয়েটা কখন হয় দেখবে, কলেজে গেলে সাধারণত এগুলো নিয়ে বেশি চর্চা আলোচনা, একটা বয়স হয়েছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট, হয় কি না? কিন্তু দেখো, লাভ অ্যাট ফার্স্ট সাইট যত না সত্য, আরেকটা কথা বলো, বলো ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। লাভ অ্যাট ফার্স্ট সাইট যত না সত্য, ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট, এটা বেশি সত্য কি না? এটা খুব আমরা মজা করছি, হাসছি, কিন্তু দেখো কি ভয়ঙ্কর বর্তমান সমস্যা, এটাই কি না? দেখো সত্যিকারের লাভ কোনটা বলবে? আমার একদম মানে আরেকটা কলেজে যেতে হবে, সময় শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে যাব স্যার। হ্যাঁ, লাভ সময় এত মন দিয়ে সবাই শুনছে, আমার সঙ্গে পার্টিসিপেট খুব কম কলেজেই দেখি এরকম, তা সেই জন্য তোমাদের ধন্যবাদ। লাভের সংজ্ঞা একটা বলো একসঙ্গে তাড়াতাড়ি। লাভ গিভস অ্যান্ড ফরগিভস। ভালোবাসা যদি হয়, দেখো কার ভালোবাসা সবচেয়ে শান্তি দেয়, আনন্দ দেয়, প্রত্যেক বাড়িতে আছে? মা। সংজ্ঞাটা কি? গিভস, মা নিজেকে উজাড় করে দিচ্ছেন। ফরগিভ, আমি তুমি পুত্রকন্যা যদি অন্যায় করি, অপরাধও করি, ফরগিভ, মা কিন্তু ক্ষমা করেন। জগতে যত ভালোবাসা আছে এইটাই কিন্তু একটাই সংজ্ঞা। যদি কেউ কাউকে ভালোবাসে, গিভ, নিজেকে উজাড় করে দেবে, এবং ফরগিভ, যদি ভালোবাসার পাত্র যদি সে ভুলও করে, অন্যায় করে, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, ঠিক কি না? লাভ গিভস অ্যান্ড ফরগিভস। বর্তমানে তার বিপরীতটা হচ্ছে সেলফিশনেস। তার সংজ্ঞাটা কি বলো? সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। গেট মানে পাওয়া, শুধু পেতে চায় স্বার্থপরেরা, ফরগেট মানে ভুলে যায়। পেয়ে ছেলেটা মেয়েটার কাছ থেকে নিংড়ে নিয়ে তাকে ভুলে গেল, ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে প্রেম। মেয়েটাও ছেলেটার কাছ থেকে নিংড়ে নিয়ে তারপরে তাকে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে প্রেম। এক কোণ, দ্বিকোণ, চতুষ্কোণ, কত কোণ প্রেম হয় এখনকার দিনে, সব কাগজে এক এক সময় দেখি। তারপরে দুজন ঝুলে পড়েছে, ঠিক কিনা বলো? এইটা জীবন। এই একজনের প্রতি মোহগ্রস্ত একটা জীবন নষ্ট করে দেবে। বড় বীরত্বের পরিচয় দিলেন তিনি, মহাবীর। এর চাইতে কাপুরুষতা কিছু আছে, তাই না? একটা মোহের মধ্যে পড়ে একটা এমন মানুষের জীবন যেখান থেকে আমরা দেবত্ব লাভ করতে পারি, সেই জীবনটা আমি শেষ করে দেবো, আত্মহত্যা করব, এর চাইতে মহাপাপ কিছু নেই। সেই ভাই এই কথাগুলো আমি বলবো, বলার কোনো শেষ নেই। বইয়ের মধ্যে আমার আছে, এবিসি শেষে একটা বলে শেষ করে, সব ভুলে গেলে এবিসিটা মনে রেখে যাবেন। বলুন, এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর
কুল, ABC, এটা মনে রাখবেন। কারো মাথা গরম হয় না তো? হয় কি হয় না? কেউ বলতে পারেন মাথা গরম হয় না? যখন মাথা গরম হবে ABC মনে রাখবেন, মাথা গরম করবেন না। কি করে ঠান্ডা করবেন বলুন? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। মাথায় একটা বরফের কারখানা, ঠিক আছে? আর 3টে কারখানা বানালে, এই ফ্যাক্টরি বললাম তো, ফ্যাক্টরির সঙ্গে সামঞ্জস্য রেখে বলবো স্যাটিসফ্যাক্টরি। 4টে ফ্যাক্টরি শরীরে তৈরি করলে জীবনটা স্যাটিসফ্যাক্টরি হবে, ঠিক আছে? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি। মুখের মধ্যে একটা মিষ্টির কারখানা। কারণ যত আত্মহত্যার ঘটনা ঘটে দেখবেন কথা সহ্য করতে না পেরে, মৃত্যু ভয়। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি অর সুগার ফ্যাক্টরি। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। হৃদয়ে একটা ভালোবাসার গান। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। দেখি মনে আছে কিনা? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ build one factory in your mouth, that is build one factory in your heart, that is build one factory in your hand, that is bolun, then your life will be satisfactory.